আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা আমি শোনাবো সেই গল্পটা আসলে কোনো নাটক বা সিনেমার গল্প নয়, বরঞ্চ কোনো নাটক বা সিনেমাকেও হার মানিয়ে এমনই একটি গল্প আজকে আমি তোমাদের শোনাবো। প্রিয় বন্ধুরা, আমার খুব ছোটোবেলায় বিয়ে হয়ে যায়। আমার ফ্যামিলি খুবই একবারে নিম্ন পর্যায়ে যে ফ্যামিলিগুলো থাকে, সেই নিম্ন পর্যায়ের এক ফ্যামিলির মেয়ে আমি। তো আমাকে যার সঙ্গে বিয়ে দেয় সেও নিম্ন ঘরেরই ছেলে। তো যাই হোক, কম বয়সে বিয়ে দিয়ে দিল বাবা মার অভাবের কারণে। কারণ আমরা ছিলাম 4 বোন, 4 বোনের বিয়ে শাদি, এত খরচা, সব কিছু মিলিয়ে বাবা যেহেতু দিনমজুর, বাবার উপরে বিশাল বড় এক চাপই পড়ে গেছে। এজন্য বাবা মা খুব তাড়াতাড়ি আমাদেরকে বিয়ে দিয়ে দেয়। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর প্রথম অবস্থায় আমি সংসার কী জিনিস বুঝি না। না বোঝার কারণে আমার স্বামী আমার সাথে খুবই বিরক্ত হতো। আ সংসার যেমনি বুঝতাম না, তেমনি যে আবার একবারে খারাপ ব্যবহার করব বা আ একেবারেই বুঝি না বিষয়টা তাও ছিল না। সুন্দর বাজার করে আনতো, রান্না করতাম আ আমার শাশুড়ি থাকাকালীন। মূল ঘটনা শুরু হলো আমার শাশুড়ি মারা যাওয়ার পরে। আমার বিয়ের ৩ মাস পর আমার শাশুড়ি মারা যায়। আমার শাশুড়ি যতদিন জীবিত ছিল ততদিন কিছুই বুঝতে পারিনি। আর উনি এমনই একজন মানুষ ছিল, তার ছেলের আ দোষ তো কোনো অবস্থায় বাইরে আসতে দিত না। সব ক্রেডিট নিজে নিয়ে নিত। যেমন ছেলের ভালো মন্দ, তার ছেলের মধ্যে যত রকম খামতি সব কিছু মিলিয়ে আর কি। তো যাক, আমার শাশুড়ি মারা গেল আমার বিয়ের ৩ মাস পর। মারা যাওয়ার পর পুরো দায়ভার তো আমার স্বামীর উপরে পড়ল। তখন মোটামুটি আমি নানি দাদিদের বলা বলিতে সংসার বুঝি, স্বামী বুঝি, সব কিছুই মোটামুটি সামলানো শিখে গেছি। যদিও আমি ছোট ছিলাম, কিন্তু আমি তো গ্রামের মেয়ে ছিলাম। কাজ কাম সবই আমার জানা ছিল। কারণ আমাদের বাড়িতে তেমন কোনো বিলাসিতা ছিল না। খুবই দিনঘরের মজুরের মেয়ে আমি। কাজে কাজ কাম নিয়ে কোনো সমস্যা ছিল না। এজন্য সংসার খুব গুছাইতে পারতাম, রান্নাবাড়াও করতে পারতাম। আখের ফাইনালি আমি সব কিছু শিখেই গেলাম। তো যাক, শাশুড়ি থাকা অবস্থায় দুঃখ কষ্ট যাই ছিল অতটা ছুঁতে পারে নাই আমাকে। কখনো খাওয়া দাওয়ার কষ্ট করিনি। যদিও ভালো মন্দ তেমন কিছু খাবার ছিল না। তারপরেও যাই খেয়েছি ডাল ভাত, একবারে খারাপও ছিল না। শাশুড়ি চলে যাওয়ার পর আমার স্বামী মোটামুটি ২-৩ মাস তো কান্নাকাটি, ভেঙে পড়া। ভেবেছিলাম যাক, মা চলে গেছে পৃথিবী থেকে হয়তোবা এই কারণে। পরে দেখলাম বিষয়টা যে না, আমার স্বামী তলে তলে নেশা করত। নেশা করত, যতই দিন যাচ্ছিল ততই তার আ মানে মাদকে আসক্ত হওয়াটা যেন বেড়েই চলেছিল। আর আমার উপরে মারধর অনেক করত আমার স্বামী। কিন্তু আমার বাবা মাও তো দিনমজুর, আমি কোথায় যাব, কার কাছে যাব? মা একটু মাঝে মধ্যে দেখতে আসতো। আসলে তো মাকে এগুলা বললে মাও তো দুঃখেরই কপাল। মাও অনেক চিন্তা ভাবনা করতো। অনেক কিছু ভেবে মাকেও আর কিছু বলতাম না। শেষমেশ সে খাবার খুব কষ্ট দিচ্ছিল। সংসার যেন চলছিলই না। উল্টো আমাকে বলতো, "যা তোর বাপের বাড়ি থেকে টাকা আন, না হলে তোকে তালাক দিব।" আমি বলতাম যে, "আমার বাবা মা কোথায় পাবে টাকা বলো? ওনাদেরই তো সংসারটা চলে না। তুমি এই অবস্থায় কী করে এই ধরনের কথা বলতে পারো?" এগুলা যদি বলতাম তর্ক বিতর্ক হইতো আমার সাথে, তো সে আমাকে অনেক মারধর করতো। আমি আর সহ্য করতে পারতাম না। পরে আমাকে গ্রামের কিছু মুরব্বি আমাকে বুদ্ধি দিল যে শহরে চলে যা স্বামীকে নিয়ে। তো ওনাকে অনেক বুঝাইলাম যে চলেন শহরে যাই, সেখানে যে আমি ইনকাম করব, হ্যাঁ আপনিও কিছুটা করবেন, সব কিছু মিলিয়ে আমাদের সংসারটা খুব ভালোভাবেই কেটে যাবে। যাক, রাজি হয় না এই জুলুমের শিকার বেশ আরও ১.৫ মাস চলতেই থাকলো। এক পর্যায়ে না পেরে আমি শহরে চলে আসলাম। উনি আসলো না আমার সাথে। আসলো না, আইসা কাজ খুঁজতেছি। আইসা উঠছিলাম হচ্ছে একটা খোলা মাঠে, সিঁড়ির নিচে থাকতাম। ওই বাড়ির মালকিনকে বলে সিঁড়ির নিচেই নিজের থাকার মাথা গোঁজার জায়গাটুকু করে নেই। আমাদের গ্রামের ওখানে পরিচিত মহিলা ছিল, উনি আমাকে সমস্ত বুদ্ধিগুলো দিয়েছে। আইসা আমি ওখানেই উঠছি, সিঁড়ির নিচে থাকি। বাড়ি থেকে আসার সময় একটা কাঁথা, একটা বালিশ, একটা বিছানার চাদর নিয়েছিলাম। আর কাপড়-চোপড় তো তেমন নেই, যে দুটোই ছিল সেটা নিয়ে আসলাম। পরে ওনাদের সাহায্যে আমি মোটামুটি কাজও নেই। হ্যাঁ, কাজটা কী নিলাম? কাজটা নিয়েছিলাম হচ্ছে লোকের বাড়ি
আমি মোট 4 বাড়িতে কাজ করতাম। 4 বাড়ির মধ্যে 2টো ছিল ফ্যামিলি আর একটা ছিল মেসে রান্না করা। ওখানকার পয়সাটাই বেশি পেতাম। 5 দিনের মাথায় যখন আমি কাজ পেয়ে গেলাম, দেখি কি আমার স্বামীও সেখানে এসে হাজির। তো স্বামী নিয়ে তো আর ওভাবে থাকা যায় না, ওই মহিলাদের সাথে তো আর থাকতে পারি না। পরে একটা বস্তিতে আমরা ঘর ভাড়া নিলাম 1200 টাকায়। বস্তিতে হাজার হাজার মানুষ টিন দিয়ে সালামালা দিয়ে এরকম ঘর করা, 1200 টাকা ভাড়া। পানির খুব কষ্ট, দূর দূরান্তে যেয়ে পানি সংগ্রহ করতে হয়। আমার সমস্যা হতো না, কারণ আমি হচ্ছে মেসে কাজ নিয়েছি, মানুষের ফ্যামিলি বাসায় কাজ নিয়েছি, ওদের ওখানেই গোসল করে খাওয়ার জন্য 1 গ্লান পানি নিয়ে আসতাম বা 1 বালতি পানি নিয়ে আসতাম। এভাবেই চলছিল। যাক, চলতে চলতে 2 বাড়ি কাজ করি, করার পরে হচ্ছে মানে ভোরবেলা মেসে রান্না করে দিয়ে 2 বাড়িতে চলে যাই। তো প্রতিদিন নিয়ম অনুসারে সেদিনও আমি ভোরে মেসে চলে গেছি। তো আমি তো জানি না যে সরকারি ছুটি বা এমনিতে বন্ধ-টন্ধ যেগুলা যখন থাকে সেগুলা কখন বা কী দিন দেয়। তো যেয়ে দেখি মোটামুটি সবাই, ওই মেসে 4টা ছেলে ছিল, 3টা ছেলে ছুটিতে চলে গেছে। বাদবাকি একটা ছেলেই ছিল। আমি মেসে যাওয়ার পর রান্না করেছি, আসবো এমন সময় রান্না-বান্না কমপ্লিট করে ওদের ঘর-দুয়ার গুছিয়ে দিয়ে মুছে-টুছে দিয়ে যখন আসার কথা আমার, তখনই ওই ছেলেটা আমাকে ডাক দেয়। ওর নাম ছিল রবিন। রবিন আমাকে ঘরে ডাক দেয়, বলতেছে, আপা একটু ঘরে আসবেন, শুনবেন, আমাকে একটা কাজ করে দিতে হবে, তার জন্য আমি আপনাকে আলাদা করে পয়সা দিব। তো মনে মনে ভাবলাম, যাক, আলাদা যদি 2টো পয়সা পাই তাতে করে আমার আগাই যাবে। এই ভেবে আমি বললাম, হ্যাঁ বলেন ভাই, কী কাজ করে দিতে হবে। তো কাপড় ধুতাম না, তো আমি বললাম, আমাকে কাপড় দুটো ধুয়ে দাও না, তোমাকে আমি কিছু পয়সা দিয়ে দেবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ধুয়ে দিচ্ছি। এই কথা বলে আমি ওনার কাপড়গুলো ধুইতে চলে গেলাম। তো কাপড় ধুচ্ছি, মোটামুটি সাবান-টাবান মাখানো শেষ। ওই রবিন পিছন থেকে যে আমাকে দেখছিল, বিষয়টা আমি 2-3 বার ফলো করেছি। দেখতেই যেহেতু কাপড়ই ধুচ্ছি, দরজা তো খুলেই ধুই। তো ওই সময়ই মনে করো সে জোর জবরদস্তি করে বাথরুমের মধ্যে আমার সাথে মনে করো সেই পাসরাপাসরি শুরু করে, এক পর্যায়ে আমাকে ওখানেই ফেলে দেয়, দিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে আমার এই দেহটার উপর। তারপরে আমি যখন চিল্লাচিল্লি করার চেষ্টা করি, তখন সে আমাকে বলে, চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, মান সম্মান তোমারও যাবে আমারও যাবে, কাজেই চুপচাপ থাকো, না হলে এখান থেকে জীবিত ফিরবে না। ভয়ে আতঙ্কে চুপচাপই হয়ে গেলাম। যাওয়ার পর ও আমার পুরো শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিজের মতো করে মজা নিল, ভোগ করলো। তারপরে কাঁদতে কাঁদতে চলে গেলাম। তারপরে আমার চুপ করে যেয়ে বসে আছি সেই বস্তির ঘরের ভিতরে। স্বামী তো কাজকাম করে না, বরঞ্চ 2-4 টাকা আনলে ও সেগুলো নিয়ে যেয়ে ওখানেও নেশা করে। যাক, এভাবেই চলছিল। সেই দিন আমার স্বামী আইসা, আমি চুপচাপ করে বসে আছি, থাকার পর বলতেছে, আমাকে কয়টা টাকা দে, আমার আর ভালো লাগতেছে না, আমাকে একটু খেতেই হবে। আমি ওকে বললাম, তুই আমাকে খাইয়ে সারা জীবনের মতো আমাকে মুক্তি করে দে। পরে এক মুহূর্তের জন্য আমার স্বামী আমাকে বলল, কি হয়েছে তোর? এই কথাটা বলার পিছনে যথেষ্ট কারণ ছিল, কারণ আমি তাকে বলেছি যে আমি কান্না করছি বসে বসে চুপচাপ আছি, তুই স্বামী হয়ে কোনো দিন আমার কোনো ব্যক্তিগত ইচ্ছে বা আমার মন খারাপ কেন, আমি কেন দুঃখী, আমি কি চাই, কখনো জানতে চেয়েছিস তুই? তোর মতো কুলাঙ্গার স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। সে এক মুহূর্তের জন্য বলে ওঠে, কি হয়েছে তোমার? আমি বললাম যে কি হয়নি আমার, তোর জন্য আমাকে মানহানি কতবার যে হয়েছি ঠিক নাই, আজকে তো আমার ইজ্জত হানি হয়ে গেল, শুধু তোর মতো একটা ব্যর্থ পুরুষের সাথে এই জীবনটা চলার কারণে, একটা হেরুনচি, একটা নেশাখোর। আজকে আমি আমার নিজের জীবন নিজেই শেষ করে দেব, এই জীবনই আর রাখবো না। তখন আমার স্বামী আমাকে বলল, এটা তুই কি বলছিস বউ? আজকের পর থেকে আমার বউকে আমি ঘর থেকেই বের হতে দেব না, তোর সমস্ত দায়িত্ব নিলাম আজকে থেকে। তারপর থেকে আমার স্বামী নিজে কাজ করে খুব ভালো, নেশা পানিও ছেড়ে দিয়েছে, এখন আমি ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, দেখো মানুষ অভাব অনটন
অনেক কিছুই মানুষের জীবনে আসে। তো যারা সুযোগের সদ্ব্যবহার করে আসলে তারা কোন মস্তিষ্কের মানুষ? আসলে এই ধরনের যে ব্যাপারগুলো আছে এগুলো করা ঠিক নয়, প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত। এই জন্যই আমি তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।